নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বিশ্ব বাংলার বিশেষ অনুষ্ঠান লোকসভায় লক্ষ্যভেদ। আর এই সংবাদ বিশ্ব বাংলার বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি সোমনাথ। আগামী কিছুক্ষণ আমরা কিন্তু লোকসভার এই যে লড়াই হচ্ছে গোটা দেশ জুড়ে, তার পাশাপাশি আমাদের রাজ্য জুড়ে, তা নিয়েই আমরা আলোচনা করব। তর্কে বিতর্কে জমে উঠবে আমাদের সংবাদ বিশ্ব বাংলা স্টুডিও। আর এখানে যারা তর্ক আলোচনা করতে এসছেন আমাদের অতিথিরা, প্রথমে আমি তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার ঠিক বাদিকেই আছেন বামফ্রন্টের প্রতিনিধি হিসাবে বামফ্রন্ট যুবনেতা সমীর মান্না। ঠিক তার পরেই আছেন বিজেপির নেতা, বিজেপি কাউন্সিলর প্রীতম দাস। আর আমার ডান দিকে রয়েছেন, নমস্কার, শুভ নববর্ষ। আর আমার ডান দিকে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, যিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের যুবনেতা। আপনাদেরকে সবাইকে আমাদের সংবাদ বিশ্ব বাংলার স্টুডিওতে অভিনন্দন। শুভ নববর্ষের আমাদের দর্শকদেরও জানাই, আমাদের অতিথিকেও জানাই। আমরা অনুষ্ঠানটা শুরু করব। প্রথম দফা নির্বাচন শেষ হয়ে গেছে, আর কয়েক ঘন্টার মধ্যেই 18ই এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শুরু হবে। 3টে কেন্দ্র, উত্তরবঙ্গের 3টে কেন্দ্র, জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ। আমি প্রথমেই আসব শাসক দলের যিনি আছেন মৃত্যুঞ্জয় পাল, মৃত্যুঞ্জয় বাবুর কাছে আসবো। আমি জিজ্ঞাসা করব, 2 দফায় নির্বাচন হয়ে গেছে কোচবিহার এবং আলিপুরদুয়ার, দ্বিতীয় দফায় 3টে আসন। কতটা আশাবাদী আপনারা শাসক দল হিসাবে? দেখুন, আমরা তো 100% আশাবাদী। আমাদের যে ডাক যে 42-এ 42, আমরা তো সবসময় ভাবছি যে 42-এ 42 হবে। আর 42-এ 42 না হওয়ার তো কোনো কারণ নেই। যে আমাদের একটা তো বিরোধী দল তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। আপনি যদি তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়া টিম ভাবেন, যদি ইন্ডিয়া টিম তৃণমূল কংগ্রেস হিসাবে যদি আমরা দেখি, যেটা আমরা ইন্ডিয়া টিম ব্যাট করছে, এবার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সাথে যদি আমরা যদি দেখি খেলা হচ্ছে, কাদের খেলা হচ্ছে? তো খেলা হচ্ছে কালীঘাট স্পোর্টিং ক্লাব। তো এখন আমি তো বিরোধী দল হিসাবে দেখতেই পাচ্ছি না যে কেউ জিতবে। এবার ভোটটা এবার একটা মজার ভোট হচ্ছে, মানে মজার ভোট। আমরা অনেক ধরনের ভোট দেখেছি, এই লোকসভার ভোটটা একটা মজার ভোট। কিরকম মজার ভোট? বিজেপি যদি আমি এই মুহূর্তে যদি বিজেপির হাইটটা ধরেও নিই, মেনেও নিই যে বিজেপি পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তর দল হিসাবে উঠে আসছে, আমি সেই যদি ধরেও নিই, আমি আমার কর্মসূত্রে সারা পশ্চিমবঙ্গেই ঘুরতে হয়। তো সেই হিসাবে আমি বলছি যে বিজেপি এই বছর ভোটটা লড়ছে দুটো ইস্যুতে, এক জাতীয়তাবাদী ইস্যুতে, আর একটা হলো হিন্দুত্ববাদ। এবার এই দুটো, এখানে কিন্তু আমি কি করেছি, কেউ মঞ্চে উঠে মোদিজি কি করেছে লাস্ট 5 বছরের পরিসংখ্যান নিয়ে কিছু বলছে না, এই দুটো ব্যাপার নিয়ে বলছে। আর এই জাতীয়তাবাদ দেশপ্রেম ব্যাপারটা খুব মজার ব্যাপার। এই জাতীয়তাবাদ দেশপ্রেমের একটা মানে এখন নতুন মাপকাঠি হয়েছে, মাপা যাচ্ছে জাতীয়তাবাদ। আপনি দেশপ্রেমী, কত বড় দেশপ্রেমী মাপা যাচ্ছে। দুটো মাপার একটা স্কেল আছে। একটা স্কেল হলো ফেসবুক, আর একটা স্কেল হলো বিজেপির নেতারা বা বিজেপির মঞ্চ। আপনি যদি দেখেন বিজেপি, মানে আপনি ফেসবুকে, এই যে আপনার সাথে আমি কথা বলছি, মোবাইলটা বার করলাম, ফেসবুকে একটা পোস্ট করতে হবে আপনার সাথে কথা বলতে বলতে, চা খেতে খেতে, কফি খেতে খেতে, একটা পোস্ট যে পাকিস্তান মুর্দাবাদ আর আমি যুদ্ধ চাই। এবার যখন আপনি লিখছেন যুদ্ধ চাই, পাকিস্তান মুর্দাবাদ, তার মানে আপনি দেখবেন ওখানে বিশাল লাইক। কারা লিখছে এটা? কারা লিখছে? আপনি, আমি লিখলাম। ধরুন দেশপ্রেমী যে মানে লেখার, দেশপ্রেমী যে প্রমাণ করার, এটা এখন আপনি একটা পাকিস্তান মুর্দাবাদ যুদ্ধ চাই লিখে দিলেন, তাহলে আপনি বিশাল বড় দেশপ্রেমী। আর ওখানেই যদি কেউ কমেন্টস করে যে আপনার, আমি আসবো, আমি দেশপ্রেম, পাকিস্তান মুর্দাবাদ, যুদ্ধ চাই, সব ইস্যুতেই আমি আসবো। আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন যেটা ছিল, 18 তারিখ 18ই এপ্রিল 3টে আসনে নির্বাচন, কতটা আশাবাদী? 100% আশাবাদী। এতে কোনো, এই জন্যই তো বললাম যে আমার তো বিরোধী দল আমি দেখতে পাচ্ছি না, ইস্যুও দেখতে পাচ্ছি না যে আমাদের এগেনস্টে। 3টে আসনে জিতবেন? 3টে আসনেই জিতবেন। আমি চলে আসবো এই মুহূর্তে। মৃত্যুঞ্জয় দা বললেন যে তিনি মেনে নিলেন, কিন্তু আমাদের স্টুডিওতে মেনে নিলেন যে বিজেপি রাজ্যে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসাবে উঠে আসছে। কতটা কি করতে পারবে সেটা পরের বিষয়। মেনে নিইনি, আমি বলেছি যদি ধরেও নিই। ধরে নিয়েছেন? আচ্ছা, আপনার কথা অনুসারে আমি বলছি যে এরা কি বিজেপির প্রতিনিধি আছে। আমরা ইন্ডিয়া টিম হলে বিজেপি কালীঘাট স্পোর্টিং ক্লাব। আপনাকে কালীঘাট স্পোর্টিং ক্লাব মানে খুব একটু নিচের দিকের দলগুলোর কথা বলছে, আপনারা ইন্ডিয়া টিম। ন্যাশনাল বাবুকে সম্মান রেখেই বলছি যে ব্যাপারটা পুরো উনি যেটা বললেন ব্যাপারটা উল্টো। তৃণমূল কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গের বাইরে যার কোনো অস্তিত্ব নেই, আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা সর্বভারতীয় দল, যেখানে আপাতত মানে ম্যাক্সিমাম স্টেটেই ভারতীয় জনতা পার্টির শাসন চলছে। এবং সর্ববৃহত্তর আমি মৃত্যুঞ্জয়বাবুকে প্রশ্ন করতে চাই যে উনি বলছেন যে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় দল হিসেবে হয়তো উঠে আসছে,
তো সেক্ষেত্রে উনাকে আমি প্রশ্ন করব যে রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, আমরা দেখেছি যে প্রথম দফা ইলেকশনের দিন উনি সকাল 7টা থেকে যখন ভোট শুরু হয় সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি যে সব জায়গায় দেখানো হচ্ছে উনি প্রশ্ন করছেন যে আমাদের রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হলে খুব ভালো হতো, শান্ত নির্বাচন হতো, সুষ্ঠু নির্বাচন হতো, অবাধ নির্বাচন হতো, কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে পুরো গণ্ডগোল হয়ে গেছে, ব্যাপারটা পুরো আমাদের কোনো আওতার মধ্যে কিছু নেই, কেন্দ্রীয় বাহিনী থেকে আমাদের পুরো জিনিসটা আমরা কিছু করতে পারছি না। তো এটা হচ্ছে আলিপুরদুয়ারে রবীন্দ্রনাথ ঘোষের সারা দিনের টিভি চ্যানেলের সব জায়গায় উক্তি। এবং যেখানে রাজ্য পুলিশ ছিল দিনহাটা, মানে যেখানে কেন্দ্র বাহিনী ছিল না, শুধু রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, তার মধ্যে আমরা বারবার দেখেছি যে দিনহাটায় একটি বুথের মধ্যে অলরেডি দেখা গেছে যে তৃণমূলের এজেন্ট ছাড়া কোনো এজেন্টকেই বসতে দেওয়া হয়নি, এবং সেখানে অবাধে সেটাও কি তৃণমূল কংগ্রেসের দোষ? তাহলে আপনারা বলতে পারতেন আমরা আপনি যখন বলেছিলেন আমরা অন্তত কোনো করিনি। এবং সেক্ষেত্রে শীতলকুচিতেও আমরা দেখেছি যে দিনের আলোর মতো পরিষ্কার যে লাঠিসোঁটা নিয়ে দৌড়ানো শুরু হয়েছে, এবং ভোটের লাইনে যারা পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেননি এরকম মানুষজন যারা এসেছিলেন ভোটের লাইনে সকাল সকাল ভোট দেবেন বলে, তাদের ওপর লাঠি নিয়ে মারপিট শুরু হয়ে গেছে। মানে হেরে গেছেন আর কি, কোচবিহারটা আপনারা হেরে গেছেন। না, কোচবিহার হেরে গেছে এখনো একবারও বলা হয়নি। আমি বলছি, আমি ধরে দিচ্ছি, পার্সোনালি আপনার উদাহরণ দিচ্ছি যে আমার ওখানে একজন মানে আমারই ওয়ার্ডের মধ্যে, যেহেতু আমি ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসেবে আছি, তো আমাকে সবাইকার সঙ্গেই সমভাবেই চলতে হয়। তো ওখানে একজন আছেন যিনি কোচবিহারে পোস্টিং ছিলেন এবং কোচবিহারেই চাকরি করেন, তাদের তিনি ভোট কর্মী হিসেবে ওখানে গিয়েছিলেন। তো তাদের বক্তব্য এখনো অবধি কোচবিহার ধরে নে, মানে আমাকে যেহেতু আমার বন্ধু একদম স্থানীয়, আমাকে বলছে যে ধরে নে তোরা এখন অবধি জিতে গেছে, মানে ভোট কর্মী বুঝতে পেরেছে কোন দিকে ভোট পড়েছে। ভোট কর্মী যেখানে সুষ্ঠুভাবে ভোট হয়েছে ও যে জায়গায় একদম আসবো প্রীতম আসবো। আপনার বন্ধু ভোট করাতে গেছিলেন কোচবিহারে, তিনি বুঝে গেছেন যে এখনো পর্যন্ত আপনারা জিতে আছেন। তাহলে এটা যদি হয়, আপনার ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিক দুটোর পরে ধর্নায় বসে গেলেন, জিতে যাবে ধরে নিয়েও ধর্নায় বসে গেলেন। একদম, সেটা তো বসতেই হবে যে আমরা অলরেডি দেখেছি যে 300-র ওপরে বুথে রিকাউন্টিং এর জন্য, রি-ইলেকশনের জন্য বলা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে গিয়ে ধর্ণা দেওয়া হয়েছে। সেটা আমাদের পার্টিগত একটা এজেন্ডা করতেই হবে, যেখানে রাজ্য পুলিশ থেকে সুষ্ঠুভাবে পার্টিগত এজেন্ডা মানে করতেই হবে, যেহেতু বিরোধী বলে, মানে যে জায়গায় আপনাদের ভালো অবস্থা আছে সেখানেও আপনারা ধর্ণা দেবেন। ভালো অবস্থা আমরা বলছি কি, যেখানে কেন্দ্রীয় বাহিনী আছে সেখানে ভালো অবস্থা, কি হবে রাজ্য পুলিশ ছিল সেখানে। দ্বিতীয় দফায় কি হবে? আমরা রিপোলিং চাই। দ্বিতীয় দফায় কি হবে? 3টে সিট, বলে দিই একটু বলে দিই। দ্বিতীয় দফায় 3টে সিট দার্জিলিং, যেটা মোর্চার সমর্থন নিয়ে আপনাদের ছিল। খুব মজার দ্বিতীয় দফা, আমাদের দর্শক জন্য বলে রাখি, দ্বিতীয় দফার খুব ইন্টারেস্টিং ভোটটা হতে চলেছে। এমন 3টে আসনে ভোট হবে, সেই 3টে দলেরই ওখানে কিন্তু আগেরবার তাদের সাংসদ ছিলেন। দার্জিলিং আপনাদের সুরিন্দর সিং আলুওয়ালিয়া ছিলেন, ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছে। রায়গঞ্জে বামেদের মোহাম্মদ সেলিম, আর আপনাদের রয়েছে জলপাইগুড়িতে। আপনাকে আমি বলি কি হবে এবার দার্জিলিং ভারতীয় জনতা পার্টি আবার জিতবে, এবং রায়গঞ্জ তো অবশ্যই জিতবে, দেবশ্রী চৌধুরী দাঁড়িয়েছেন, দেবশ্রী অবশ্যই জিতবেন, এবং জলপাইগুড়ি আমরা আশা করছি জলপাইগুড়ি আমরা জিততে পারবো। আপনারা দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে অলরেডি দেখানো শুরু করেছে যে 8টা উত্তরবঙ্গে আসনের মধ্যে 6টা থেকে 7টা বিজেপি পাবে, এবং বিজেপির যে মানে এবিপি আনন্দ আমরা সবসময় সংবাদ মাধ্যমে দেখছি, মানে বাড়িতে টিভি চ্যানেল চালালে এবিপি আনন্দ দেখালে এখনই দেখা যায় যে আমি পরে আসবো অনেক সি ভোটার আবার শুনুন, ভারতীয় জনতা পার্টি আবার অনেক অপিনিয়ন পোল হচ্ছে, আসবো প্রীতম, এখনই দেখাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বলতেই দাও অলরেডি পেতে দার্জিলিংয়ের বিজেপির প্রার্থী তো বলছে 42-এ 50টা পাবে। না 42-এ 50টা পাবে, এটা তো সেই এর মতো আপনি একটা কথা বলে দিলেন, এটা তো না বিজেপি প্রার্থী কি বলেনি? আপনারাও বলেছেন যে 42-এ 200 পাবো, মানে আমরা 200% পেলে 42। না আমি আসছি সমীর দা আসবো 34 আর 36 সমীর দা আর ভুল বলাতে আপনাদের, মানে মুখ্যমন্ত্রী আমাদেরও, আপনাদের বলা ভুল হবে, যেহেতু আমি পশ্চিমবঙ্গে আছি, আমারও মুখ্যমন্ত্রী, ভুল বলাতে আমি বলছি উনি কনফিডেন্ট লেভেলটা বলছি, আমি ভুলটা বলছি না। রাজু বিস্তা ভারতীয় জনতা পার্টির রাজু বিস্তা এবারে ক্যান্ডিডেট হয়েছে। কেন সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে ক্যান্ডিডেট করা হলো না দার্জিলিং থেকে?
সেটা তো ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। সন্ধ্যা রায় তো জেতা ক্যান্ডিডেট ছিলেন, ওখানে প্রচুর কাজ করেছেন, তাকে কেন বসিয়ে দেওয়া হলো? ওটা পার্টিগত এজেন্ডা। আজকের আদবানিজি আমাদের সবচেয়ে, ভারতীয় জনতা পার্টি 1951 সালে যখন 21শে অক্টোবর তৈরি হচ্ছে তখন জনসংঘের মেম্বার ছিলেন ভারতীয় জনতা পার্টির লালকৃষ্ণ আদবানিজি। তার বয়সের দরুন 82 ইয়ার্স হয়ে গেছে, তাই জন্য তাকে ডিলিট করে দেওয়া। তিনি নিজেই রিকোয়েস্ট করে বলেছেন আমি আর দাঁড়াতে চাই না। এটা কোথায় বেরিয়েছে? তিনি নিজে রিকোয়েস্ট নিজেই বলেছেন। তিনি কবে? কেন আপনারা যে কোনো হিন্দি নিউজ চ্যানেলে এটা জি নিউজে দেখেছিল, নিউজ নেশন আমি সবাইকে অনুরোধ করব অন্য কোনো চ্যানেলের নাম প্লিজ এখানে নেবেন না, এটা এথিক্সের ব্যাপার আছে। লালকৃষ্ণ আদবানি নিজে বলেছেন, এটা তার নিজের কোনো স্টেটমেন্ট অন্তত আমরা এখনো পাইনি, প্রীতমবাবু পেয়েছেন, আমরা নজর রাখবো সেদিকে। আমি বামেদের আসবো, আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, 3টে আসন, যার মধ্যে একটা আপনাদের জেতা আসন এবং মোহাম্মদ সেলিম এবারেও তিনি দাঁড়িয়েছেন, কতটা আশাবাদী 3টে আসন? প্রথম কথা হচ্ছে 42-42 বা 30-20 এটা নয়। প্রথম কথা হচ্ছে নির্বাচনটা খুব সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। যাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে 42-42 বা 30 এইটা ঠিক হবে, সেইটা নির্দিষ্ট করা উচিত। আমরা এই দাবি কোথাও করছি না যে 42 পাবে না বা 30 পাবে না বা আমরা পাবো না, বা যেভাবে ইন্ডিয়ান ক্রিকেট টিম বা কালীঘাট ক্রিকেট টিম, এটা ব্যাপার নয়। আমরা কিছু মানুষের দাবি দেওয়া নিয়ে কিছু বিকল্প এজেন্ডা গোটা দেশের নির্বাচনে গোটা দেশ জুড়ে উপস্থাপন করেছি। তৃণমূল কংগ্রেস তো রাজ্যের মধ্যে উপস্থাপন করছে, আমরা গোটা দেশ জুড়ে অনেকগুলো রাজ্যে আমাদের এমএলএ আছে, গোটা পার্টির লড়াই, ম্যাক্সিমাম জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। হতে পারে কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু মানুষের দাবি এইটাকে কেউ অস্বীকার করবার কোনো জায়গা নেই। 2004 সাল বামপন্থীদের নিয়ন্ত্রণে সরকার, মানে 100 দিনের কাজ, আরটিআই আইন, যেটা গোটা দেশ বেঁচে গেছে। আবার আমরা বলছি 2019-এ যদি আমাদের নিয়ন্ত্রণে সরকার হয়, আমরা 42 পাবো, প্রধানমন্ত্রী হব, সেই সময় 61 নিয়েও কোনোদিন পার্টি ভাবনার মধ্যে আনেনি। মানুষের দাবিটা মূল জায়গায় এনেছে। এবারের ইলেকশনে যেটা মূল দাবি, যে সুস্থ নির্বাচন, পার্লামেন্টের ক্যান্ডিডেট ফুয়াদ হালিম ডায়মন্ড হারবার কেন্দ্রে, গৌরাঙ্গ চ্যাটার্জি আক্রান্ত, এটা গোটা ভারতবর্ষের ইতিহাসে পার্লামেন্টের ক্যান্ডিডেট। লোকসভার আপনার পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছে সে তো একাধিক, কিন্তু পার্লামেন্টের ক্যান্ডিডেট প্রচারে নামছে, আক্রান্ত হচ্ছে, হসপিটালাইজড হয়েছে, অন্যান্যরা তো হচ্ছে। এই পরিস্থিতিটা আগে নির্বাচন কমিশন, রাজ্যের সরকার, দেশের সরকারের এই সদিচ্ছাটা থাকা উচিত যে নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণ হোক। হলে আপনারা নির্বাচন না, আমরা কখনো ভাবেনি। বিগত দিনের ইতিহাসে যদি বামপন্থীদের দেখা যায় যে সার্বিক দেশের স্বার্থে ত্যাগ, এর উপরে নেই। আসবো, আপনি কি রায়গঞ্জটা রাখতে পারবেন? অবশ্যই। আমাদের যদি বলেন সেই বিচারে আমাদের যা প্রচার, আমাদের যা কাজ, আমাদের যা দাবি দেওয়া, শুধু রায়গঞ্জ নয়, গোটা রাজ্যের যে নির্বাচন, আমাদের রাজ্যের যদি হিসাবে ধরি, তাতে আশানুরূপ ফল আমরা করবো। আর আশানুরূপ ফল করব বলেই আমাদের প্রচার, আমাদের ক্যান্ডিডেটদের উপর এই আক্রমণ। না হলে আমাদের যদি কোনো গুরুত্ব না থাকে, তাইলে আমাদের উপর এই আক্রমণ কেন? সমীরবাবু যেটা বললেন আমি একটু কন্ডেম করছি, যেটা বলছেন যে দেশের পূর্বের থেকে দেশের ভবিষ্যৎ নিয়ে। 1946 সালে আমরা জানি জ্যোতি বসু ব্রিগেড সবাই দাঁড়িয়ে প্রথম বলেছিলেন যে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এটা নিশ্চয়ই দেশের স্বার্থে কিছু উনি এটা বলেননি, আমি প্রথম থেকেই বলে আসবো। ওনারাই বলেছেন যে বলতে পারি বাপের নাম, বলবো না কবির নাম। ভারত স্বাধীনতার ইতিহাসের পর থেকে আমরা যদি দেখে আসি, ভারত স্বাধীনতার ইতিহাস যদি আলোচনা হয়, তাহলে তো আবার অন্যদিকে ইলেকশন। ভারত স্বাধীনতার বললেন যে দেশের কাছে বামপন্থীরা এসেছে, আরএসএস এর অবদান আমরা যতটা ইতিহাস পড়েছি তাতে আরএসএস এর অবদান আমরা পাইনি। সমীরদা আসবো, অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে হবে। সমীরদা আমাদের সময় অল্প। সমীরদা, কিন্তু বিজেপির অটল বিহারী, আমি থামাচ্ছি আপনাকে, আমি প্রোগ্রাম, আমাকে প্লিজ অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আসবো, এক এক করে সব আসবো। আপনি শাসক দলের প্রতিনিধি, উনি বলেছেন যে মানুষ ওনাদের সঙ্গে আছেন, যদি কিন্তু ভোটটা যদি সুষ্ঠুভাবে হয়, আপনি কতটা ওনার সঙ্গে সহমত পোষণ করছেন? ভোটটা সুষ্ঠুভাবে হলে সহমত পোষণ আপনি করবেন না, বিরোধী অবশ্যই। আমি প্রশ্নটা যে জায়গাটা ধরার চেষ্টা করছি, উনি বলছেন যে মানুষ ওনাদের সঙ্গে আছে, বামেদের সঙ্গে মানুষ আছে, এই উত্তরটা আপনি দিন। আচ্ছা, ভোটের এটা তো ভোট হচ্ছে, বামেদের সাথে মানুষ আছে, তাহলে বামেদের ভোট, বামেদের ভোট দেবে, এই তো। বা আমরা এই পশ্চিমবঙ্গে 34 বছর শাসন করেছি এক নাগারে,
তো আমার কথা হলো শাসন করবে, আমাকে কেউ ভোট দেবে, দাদা পৌর প্রতিনিধি পার্লামেন্টের ক্যান্ডিডেটকে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে মারধর করছে, দেবে, যে ভোটটা যে দেবে, ভোটটা দিয়ে তাকে যদি ইউপিএ 1-এ সাপোর্ট করলো, কিন্তু সরকারে আসতে বললো, সরকারে যাবে না, ইউপিএ 2-তে সাপোর্ট করে আবার উইথড্র করে নিল। সরকারে এসে মানুষের কাজ আপনাকে করতে গেলে তো আপনাকে দায়িত্ব নিতে হবে। বামপন্থকে যদি মানুষ থাকেও বা ভোট দেবে কেন? এটা তো লোকসভার ভোট, এটা তো রাজ্যের নির্বাচন, এটা তো লোকসভা। গিয়ে প্রথম জ্যোতি বসু, আপনি দেখুন ইতিহাস দেখুন, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী, না না জ্যোতি বসু যদি প্রধানমন্ত্রী, জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার চান্স ছিল, প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার একটা চান্স ছিল। জ্যোতি বসুকে কিন্তু এই বামেরাই সেই বেঙ্গল লবি, দিল্লি লবি, সাউথ লবি করে সরকারই যাবে না, দেশকে দেবে না সেবা। আরেকটা অভিযোগ করেছেন, না না উনি কিন্তু একটা তথ্য তুলে অভিযোগ করেছেন। আসবো আমি ধরে দিচ্ছি, আমি মৃত্যুঞ্জয় বাবুকে বলছি, দেখুন পঞ্চায়েতে আমরাও দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনের সময় মানুষ অনেক জায়গায় এরকম গেছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতেছেন বা নমিনেশন করতে দেয়নি, কিন্তু সেখানে দাঁড়িয়ে তাকে রীতিমতো আমি পার্সোনালি জানি, এবং আমি নিজের ক্ষেত্রে বলছি, আমি যখন প্রথম ইলেকশনে জিতি, শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, মানে আমাদের পৌরসভার মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমাকে ডেকে নিয়ে গিয়ে আলাদা ঘরে অন্যরকম অফার হচ্ছে। তো আমি তার উত্তরে একটাই কথা বলেছিলাম, যে অধমা ধনমিচ্ছন্তি ধনমাঞ্চ মধ্যমা উত্তমা মানমিচ্ছন্তি মানি মহনং ধনম। তো তার মাথার উপর দিয়ে চলে গেছিলো, সে বলে তুই এসব কী সব বলছিস। তো আমি কিচ্ছু বলিনি, আগে তোমাদের কাছে কি বলো তো, পয়সাটাই সব হয়ে গেছে, তোমরা প্রথম থেকে এসে আলাদা করে ডেকে নিয়ে এসে পয়সার অফার করছো বা টাকা পয়সার অফার শুরু করে দিয়েছো। এই জিনিসটা একদমই উচিত নয়। যেটা ক্যান্ডিডেট যেই পার্টিরই হোক তাকে সম্মান দেওয়া উচিত, এবং প্রথম দিন থেকে তাকে কংগ্রেসকে অন্তত মানে ভারতীয় জনতা পার্টির দিয়ে শিখতে হবে না, কারণ তৃণমূল কংগ্রেস তো কাউকে থাকতে দিচ্ছে না। জনতা পার্টি তো যাকে নিয়ে কেনা বেচা করছে, সেই মুকুল রায় আজকে ভারতীয় জনতা পার্টির আমার কেনা বেচার মেন, ভারতীয় জনতা পার্টি পাবে না। পূজালি থেকে দুজন ভারতীয় জনতা পার্টির পৌরসভা থেকে যেটা হয়েছিল তাদের পারচেস করে নেওয়া হয়েছে। মৃত্যুঞ্জয় দা উনি সমীর দাস স্পেসিফিক অভিযোগ এনেছে, আপনাদের দল বা আপনাদের দলের পক্ষ থেকে আক্রান্ত হচ্ছে পার্লামেন্টারি ক্যান্ডিডেট। এটা কোনো পঞ্চায়েতের প্রতিনিধি নয় বা পঞ্চায়েত নির্বাচন নয়, লোকসভা নির্বাচনে নজিরবিহীন ঘটনা। ক্যান্ডিডেট কর্মীরা আক্রান্ত হলে আলাদা ব্যাপার, ক্যান্ডিডেট আক্রান্ত হচ্ছে, কি বলবেন? একদম স্পেসিফিক অভিযোগ আপনার দিকে সমীরবাবু তুলছেন। দেখুন কথাটা হলো যে আপনি একটা যদি আক্রান্ত হয়, আপনার তো এই ভোটটা, মানুষ তো ভোট দেবে, ক্যান্ডিডেট আক্রান্ত হলো তাহলে তো মানুষের তার প্রতি সহানুভূতি আরো বাড়বে। এবার ভোটের সময় তো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স এসে, না আমি সেটা বলছি না, আমি বলছি আক্রান্ত হচ্ছে অভিযোগ আপনারা আক্রান্ত কেন এটা করছেন, অভিযোগ তুলছেন, অভিযোগ স্বীকার করছেন না, আমি স্বীকার করব। আমরা এরকম আমাদের কর্মী, আমাদের ফ্ল্যাগ নিয়ে কোনো কর্মী দেওয়াল লিখতে এসে ওখানে আমাদেরকে ধরে মারা হচ্ছে। এখানে আমাদের ওখানে তিওয়ারি সংগঠন কোথায়? আপনাদের সংগঠন মুকুল রায় বলেছেন রাজ্যের ৭২,০০০ বুথে আপনাদের কর্মী রয়েছে, সেন্ট্রাল ফোর্স কিন্তু মার্চ করছে বিভিন্ন জায়গায়, আপনাদের ক্যান্ডিডেটকে হেনস্থা করা হচ্ছে আপনাদের লোক। আমরা তো প্রোটেস্ট করেছি তো দাঁড়িয়ে, আমাদের শুনুন একটা জিনিস আপনাকে মানতে হবে, আজকের আমরা সেই জায়গায় দাঁড়িয়েও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হসপিটালে দেখিয়ে রাত্রিবেলা বাড়িতে ছাড়তে যাওয়া হয়েছে, সেখানে গিয়ে অ্যাটাক করা হচ্ছে। এবং যখন অ্যাটাক হচ্ছে আমাদের যিনি নেতা ছিলেন তিনি একটাই কথা বলছেন যে ভুলেও আমরা তখন ওখানে ধরুন ৫০-৬০ জন রয়েছি, সেখানে দাঁড়িয়ে কেউ গায়ে দিত কেন? রাজ্য পুলিশ চাইছে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সিআরপিএফ এর সিকিউরিটি পাচ্ছে। আজকে দিলীপ ঘোষকে মারা হয়েছে বাড়িপুরের একজন, বাড়িপুরে বলছে তো আমরা প্রতিবেদন দেওয়া হয়েছে, আমরা বলছি না, সেই প্রতিবেদনে দাঁড়িয়েছে। সেই আমি পরের প্রশ্নে অনুষ্ঠান সংস্কৃতি থেকে বেরোতে হবে, অনুষ্ঠান আচ্ছা বামপন্থীরা শিখতে হবে সংস্কৃতি, লাগবে না।
লক্ষণ শেঠ কংগ্রেসে যোগ দিচ্ছে, সেই লক্ষণ শেঠ এক সময় কাউকে ঢুকতে দিত না, সেই লক্ষণ শেঠ সাইবারি, নন্দীগ্রাম, আনন্দমার্গী, বিজন সেতু, কথা হ্যাঁ প্রমাণ সাপেক্ষ। এই তো সবাই নেতা, সিঙ্গুর, নন্দীগ্রাম সর্বশেষ নেতাই আপনাদের আচ্ছা বলতে দিন, অনুজ পান্ডে কোথায়? আপনাদের নেতাইয়ের অনুজ পান্ডে কোথায়? রিপোর্ট নিয়ে কথা বলুন। রিপোর্ট নিয়েই তো বলছি, অনুজ পান্ডে কোথায় নেতাইয়ের? আচ্ছা 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 আপনারা সেখানে সমীর দা, সমীর দা, সেই সময় কাগজে প্রতিবেদন বেরিয়েছিল। আস্তে আস্তে আমি সমীর দা 1 মিনিট থামাবো, 1 মিনিট থামাবো, থাকবো আমি পরে প্রশ্নে যাবো। আমি পরে মৃত্যুঞ্জয় থেমে, শাসক দল প্রতিনিধি থেমে গেছে, একটু শান্ত হতে হবে। একটা কথা শুধু আমি বলে রাখি যে আপনি বললেন যে অভিযোগগুলো উনি করলেন, নেতাই, নন্দীগ্রাম, যাই হোক এই অভিযোগগুলো করলেন, আপনি বলছেন এগুলো কোনোটাই প্রমাণ সাপেক্ষ নয়। ঠিক, সবগুলোই হয়তো বিচারাধীন, নতুন কমিশন হয়েছে, সব ঠিক আছে। আমার বক্তব্য সেটা না, এগুলো কিন্তু আপনাদের রাজ্য সরকার, আপনাদের প্রশাসনের আমলেই হয়েছে, সেই দায় কিন্তু আপনারা এড়াতে পারেন না। যাই হোক, আমি পরের প্রশ্নে যাব। আজকে সবচেয়ে বড় খবর, আজকের দিনের সবচেয়ে বড় খবর এখনো পর্যন্ত, ফিরদৌস, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস, যিনি আমাদের কলকাতাতেও বাংলা সিনেমা করেছেন, ফিরদৌস রায়গঞ্জে কানাইলাল আগরওয়ালের সমর্থনে তৃণমূল প্রার্থী একটি মিটিং করেছিলেন কয়েকদিন আগে। তারপর বিরোধীরা সেটা নিয়ে অভিযোগ জানায় এবং বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে তাকে ইমিডিয়েটলি দেশে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি প্রথমে আপনাদের কাছে আসবো, যেহেতু আপনাদের প্রার্থীর হয়ে প্রচার করেছেন, যদিও আপনাদের প্রার্থী সেখানে ছিল না, নিজে সেখানে হাজির ছিল না কানাইলাল আগরওয়াল, তো আপনাদের প্রার্থীর হয়ে প্রচার করেছেন, আপনাদের মানে কেন ফিরদৌসকে নিয়েই ঠিক রায়গঞ্জে প্রচার করতে গেলেন কেন? মানে আপনার শাসক দল এত আপনাদের সেলিব্রিটি, যদি সেলিব্রিটি আনার থাকতো অনেকেই ছিল। দেখুন, কেউ যদি আমার পরিচিত হয় বা ওখানের কেউ যদি জনপ্রতিনিধির বা পরিচিত ওখানকার কোনো ব্লক লেভেলের বা রাজ্য লেভেলের কারো যদি কেউ পরিচিত, সে আমি ইনভাইট করতেই পারি। ধরুন সাপোজ আমার সাথে কারো ভালো সম্পর্ক বাংলাদেশে, সে শুধু বাংলাদেশের, ফিরদৌসটা শুধু বাংলাদেশের অভিনেতা নয়, সে তো পশ্চিমবঙ্গে সমানভাবেই জনপ্রিয়। ফিরদৌসের অনেক সিনেমা পশ্চিমবঙ্গে হাউসফুল হয়েছে। তো আর গ্রাম বাংলার মানুষদের কাছে এই ধরনের অভিনেতাদের একটা বাইরের দেশ থেকে আনা হবে, বাইরের দেশের লোক যদি এসে সিনেমা করতে পারে বা সিনেমা যদি মানুষ সিনেমা করা রাজনীতির প্রচার, বাইরের দেশের আমাদের দেশে এসে ক্রিকেট খেলতে পারে, শিল্পীরা কি ভোটের প্রচার করতে পারে না? শিল্পীরা ভোটের প্রচার করতে পারে না? সাউথ ইন্ডিয়া তো ট্র্যাডিশনই আছে যে শিল্পীরাই ভোটে দাঁড়ায়। সাউথ ইন্ডিয়া তো ট্র্যাডিশনই আছে শিল্পীরা ভোটে দাঁড়ায়। এটা আপনাদের পক্ষে সম্ভব। আর যদি শূন্য থাকে তখন অন্য কোনো তাদের যে সামাজিক স্বীকৃতি বা কিছু সামাজিক ডিমান্ড থাকে, সেই ডিমান্ডকে কাজে লাগিয়ে রাজনৈতিক বৈতরণী পার হওয়ার যে চেষ্টা, তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক ভাড়া শূন্য, তাদের কর্মসংস্থান নিয়ে কথা বলা, বামপন্থীদের সাংসদরা যখন ছিল 50% সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড ফেরত চলে যেত, ইউটিলাইজ করতে পারতো না। আমাদের একটা সাংসদদের আপনি দেখাতে পারবেন না যে 90% এর ফান্ড নিচে ইউটিলাইজ হয়েছে। তাই বামপন্থীরা জানেই না যে আমাদের ভাড়ার এমপিদের শূন্য কিনা। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে। ফান্ডের সব ঠিক আছে, আপনি না, ফান্ডটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, ফান্ডটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, ফান্ডটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। আপনি আগে বলুন, ফান্ডটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, তাহলে তো 95% ইউটিলাইজ দেয়। ইউটিলাইজ তো আমরা সবাই করছি, দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি করছি, অথচ দেখা যাচ্ছে যে সব ফান্ডটাই সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় কাজ হচ্ছে। আজকে 2 টাকা কেজি চাল বলছে, তার মধ্যে 27 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, এদের কাছ থেকে নেওয়া হচ্ছে 2 টাকা, আর 1 টাকা দিচ্ছে সাবসিডি, 30 টাকার চালের এই রিপোর্ট আমি বলে দিচ্ছি। আমি আপনার পৌরপ্রতিনিধি বলছি, আর প্রধানমন্ত্রী সড়ক যোজনাতে কত পার্সেন্ট রাজ্য সরকারের স্বচ্ছ ভারতের প্রধানমন্ত্রী সড়ক যোজনাতে কত পার্সেন্ট কন্ট্রিবিউশন রাজ্য সরকারের থাকে? কেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা নামটা হবে? স্বচ্ছ ভারত থেকে আপনারা নাম দিয়েছেন আমার শৌচাগার, আমি এসে জনপ্রতিনিধি বলছি শৌচাগারে 8,990 টাকা দিচ্ছে নির্মল বাংলা আমরা নাম দিয়েছি, 8,990। আর আপনাদের সেই শৌচাগার নাম দিয়েছেন নির্মল বাংলা নাম, আমার শৌচাগারেই ওটা হচ্ছে, আপনারা নাম দিয়েছেন আমার শৌচাগার, তাতে দেখা যাচ্ছে 8,990 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, 2,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার, আর 1,000 টাকা দিচ্ছে বেনিফিশিয়ারি। তাহলে এই যে 11,990 টাকার যে ফান্ডটা হচ্ছে, এটা আমার শৌচাগার, স্বচ্ছ ভারতের নামটাকে পাল্টে বড় বড় করে দিয়ে দেওয়া হচ্ছে আমার শৌচাগার। এবং আমি যেহেতু জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টি,
আমার ওয়ার্ডেও করতে হচ্ছে যে শৌচাগারটা যখন তৈরি হয়ে যাচ্ছে তারপরে লিখতে হচ্ছে যে আমার শৌচাগার বলে লিখে ছবি তুলে পাঠাতে হচ্ছে। তাহলে যেখানে হ্যাঁ আমার শৌচাগার অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা লিখতে হচ্ছে না, যাই হোক আমার শৌচাগার আপনারা দেখাতে পারবেন যে কোথাও এরকম লেখা আছে? আমার কাছে ছবি আছে যে শৌচাগারে অনুপ্রেরণায় উনি যেটা বলেন টাকাটা পাচ্ছে তারপরে না অনুপ্রেরণায় আমি বলছি অনুপ্রেরণা লেখা নেই। আচ্ছা কিন্তু আমার শৌচাগার লেখাটা লিখতে হচ্ছে। আবাসন যোজনায় কত পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা থাকে আর কত পার্সেন্ট রাজ্য সরকারের টাকা থাকে? 30% টাকা দিয়ে আবাসন 35% আবাসন যোজনায় টাকা দিয়ে 800,000 টাকার বাড়ি 1.5 লাখ টাকা দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, 1.5 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। তাহলে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প নাম থাকবে কেন? আচ্ছা এই এইটা তো একটা ফেডারেল স্ট্রাকচার, টাকাটা তো রাজ্য সরকারও, আপনি জাতীয় মানুষের ট্যাক্সের জাতীয় খাদ্য সুরক্ষা কারো রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের হয় না, টাকাটা জাতীয় খাদ্য সুরক্ষা তাকে নাম পাঠিয়ে দেওয়া হচ্ছে খাদ্য সাথী। আচ্ছা আসবো আমি এই প্রশ্ন আজকে বলুন আপনি আয়ুষ্মান ভারত প্রকল্প আনতে দিলেন না কেন? আমাদের প্রত্যেকটা প্রকল্প নিয়ে যথেষ্ট ক্যাপেবল নেই। আমার ওখানে সাধারণ মানুষ স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে ছিচি করে তালে আমি নিজে গেছি সঙ্গে বাংলা হসপিটালে গেছি। আমার নাম্বারটা আপনাদের লোকেরাই মৃত্যুঞ্জয়দা প্রীতম আমাকে থামতে হবে। এই যে আমি একটা কথা বলি, এই প্রকল্প নিয়ে যদি এই কন্টিনিউ করতে হয় আরেকদিন নিশ্চয়ই প্রোগ্রামটা আমাদের হবে। আচ্ছা আমি বলছি আপনাদের, সমীর বাবুর কাছে আমি যাব। মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় উনি জনসভা করছেন খুব স্বাভাবিকভাবে, তৃণমূল নেত্রী জগাই মাথায় বলছে যেখানেই যাচ্ছেন আপনাদেরকে আর প্রীতমদেরকে মানে বলতে দিন, জগাই মাথায় বলছে, ঠিক আছে? একই মুদ্রার দুটো পিঠ, ঠিক আছে? কি বলবেন? আসলে তৃণমূল আর বিজেপি একই মুদ্রার দুটো পিঠ। তৃণমূল বিজেপির গোপন বৈঠক না, মুখ্যমন্ত্রী বলছে আপনি আর আমরা বলছি প্রমাণ, তৃণমূল বিজেপির গোপন বৈঠক কলকাতার মধ্যে দাঁড়িয়ে সংগঠিত হয়েছে। মানস ভূঁইয়া জিতবে কি হারবে তার জন্য তিনি রাজ্যসভার অলরেডি মেম্বার, ফলতে এখানে হেরে গেলে কোনো অসুবিধা নেই প্রচারিত। না এখন তো সমীর বাবু ভালো বলতে পারবেন, সমীর বাবু ভালো বলতে পারবেন। আজকের বারুইপুরের বুকে তৃণমূল সিপিএম এর পার্টি অফিসের চাবি ফেরত দিচ্ছে। যে পার্টি অফিস তৃণমূলের তৃণমূল সিপিএম এর পার্টি অফিস দখল করে নিয়েছিল, আজকে সেই সিপিএম এর পার্টি অফিসের চাবি ফেরত দিতে বাধ্য হচ্ছে এবং বলছে যে আপনাদের দলের এখন লোক পাওয়া যাচ্ছে না, দয়া করে আপনারা খুলে বসুন, না হলে ভারতীয় জনতা পার্টি এত হারে বৃদ্ধি পাচ্ছে যে এখন তো হোয়াটসঅ্যাপে খুব ভালো জিনিস দেখা যাচ্ছে। দরকার পড়লে আপনাদের পার্টি অফিসের জন্য কিছু আমরা করে দেবো হেল্প, কতটা আমাদের পার্টি অফিসের জন্য হেল্প দরকার। হ্যাঁ আপনারা তো পারবেন, আপনাদের সেই ফান্ড তো এখনো রয়েছে, যে আপনারা রাস্তার উপরে করতে পারেন। প্রসঙ্গের বাইরে প্রীতম প্রসঙ্গের বাইরে বেরিয়ে যাচ্ছে, প্রসঙ্গের বাইরে যেতে চাই না। আসলে আমাদের বারুইপুরে রোড দখল করে রাস্তা পার্টি অফিস তৈরি হয়ে গেল। আমরা খুশি হতাম যদি মঞ্চে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন যে আমি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাটা বন্ধ করে রেখেছি, চালু করব বেকার ছেলেদের অন্তত যারা বছরে 20। না ওটা আইনের ব্যাপার আছে, যে যাই বলুক দেখুন স্কুল সার্ভিস কমিশনে আইনের ব্যাপার আছে, আইনের ব্যাপার আছে। না আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি ওটা আইনের ব্যাপার আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আইনের ব্যাপার যদি আমি নিজে করে বন্ধ করে রাখি, আসলে কর্মসংস্থান আইনের ব্যাপার রাজ্য সরকার বন্ধ করে রাখবে। আসলে রাজ্য সরকার চাকরির ব্যাপারে রাজ্য সরকার আইন করে বন্ধ করে রাখবে। কলেজগুলোতে যেভাবে টাকার বিনিময়ে অনেকগুলো মামলা চলছে, এটা এমন ভাবে হয়েছে যার জন্য মামলা করতে হয়েছে, এই বিষয়ে মঞ্চে বলছে আইন করে বন্ধ হয়েছে। দাঁড়িয়ে বলছে ভারতী ঘোষ যিনি তাকে মা বলে ডেকেছে একবার তার নামে, অর্জুন সিং বলছে জ্যোতিপ্রিয় মল্লিক চোর, জ্যোতিপ্রিয় মল্লিক বলছে অর্জুন সিং চোর, নিশীথ প্রামাণিক বলছে রবীন্দ্রনাথ ঘোষের টাকা হচ্ছে পার্টি ফান্ডে ঢুকেছে, রবীন্দ্রনাথ বলছে নিশীথ প্রামাণিক হচ্ছে 3 নম্বর লোক। আসলে মুকুল রায়, নিশীথ প্রামাণিক, সে লক্ষণ সেট তো আপনাদের একসময় প্রিয় নেতা ছিল, এখন লক্ষণ সেটের মতো বাজে লোক হয় না। লক্ষণ সেট তোমাদের দলে ছিল, লক্ষণ সেট তোমাদের দলে ছিল, আমাদের দলে তো তোমাদের দলে ছিল। একদিন রাজ্য অফিসে এসে ঘুরে চলে গেছে, তারপরে তাকে দেখা যায়নি। কেন এই লক্ষণ সেটকে আপনাদের মানে বিজেপি করে কোনোদিনই করেনি, না 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 যোগ দিতে বিরোধ চলে গেছে। কোনোদিনই সেইভাবে কোনোদিন লক্ষণ সেটকে দেখেছেন কোনো মিটিং এ গিয়ে? লক্ষণ সেট বিজেপি করেছে, লক্ষণ সেট বিজেপি করেছে। আপনি এবারে কাটিং গুলো দেখুন দাদা, আপনি এবারে কাটিং গুলো দেখুন, লক্ষণ সেট বিজেপিতে গেছিল না, এবারে কাটিং গুলো শাস্তি হওয়া উচিত। আরাবুলকে 6 বছরের জন্য অপরাধ বলছে, আবার সেই আরাবুলকে নির্বাচনে 6 মাসের এটা পার্টি ইন্টারনাল ব্যাপার। সহকত মোল্লা, রাজ্জাক মোল্লা একসময় সিপিএমের খুব কাজের লোক ছিল, এখন তাদের মধ্যে বাজে লোক হয় না। করার পরে সে পার্টিতে আর তার যে ভুল না সে তো মুকুল রায় সেকেন্ড ইন কমান্ড ছিল,
এখন তোমাদের দলে গেছে, ওটা হতে পারে। এটা তো রাজনীতিতে আবার এখন- তার না, ছেলে সেটাই তো হচ্ছে ব্যাপার যে তৃণমূলের সাংসদ। যখন যে দল থেকে সে চলে যায় তখন তার মধ্যে এই যে আপনি দুজন যে বললেন, এই তৃণমূলে বিষয়ে আমি যারা একটু ছিল, বলতে পারি? আচ্ছা, আজকের আচ্ছা। অনুপম একটু হাজরা ওনাকে যখন অধ্যাপক ছিলেন তৃণমূলের জগাই উপর জগাই তার জগাই কোনো মাদাই, হয় না। এখন মুখ্যমন্ত্রী বলেছে জগাই মাদাই, জগাই মাদাই, সিপিএম আর বিজেপি, জগাই মাদাই। বিজেপির মুখ্যমন্ত্রী তো সিপিএম বিজেপি কেন, মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ শেক্সপিয়ারকে সমসাময়িক করে দিয়েছেন। তাহলে রাম মুখ্যমন্ত্রী অনেক কিছু রাম আর বলতে বাম পারেন। এখন এক মোটামুটি রাম আর বাম এক। মোটামুটি। এবার ব্যাপারটা আসলে হলো এজেন্ডাতে বলতে হবে। আর মুশকিলটা হলো যে কি বলছেন তো, মানে এই যে বলছিল না যে চলে এসছে চলে যাচ্ছে, এই যে মানে দুজন দুজনকে অভিযোগ করছে, বা আপনি বলছেন যে তৃণমূল থেকে যাচ্ছে। ব্যাপারটা হলো যে তৃণমূল কংগ্রেস থেকে সিদ্ধার্থনাথ সিং বললো যে বিজেপিতে যে বা 2016-তে ভাগ মুকুল ভাগ। এবার মুকুলদা ভাগ পালাতে আরম্ভ করলো, দৌড়লো, কিন্তু দৌড়ানোর পরে তারা ফিনিশিং লাইন টাইম, ফিনিশিং লাইন যে এখানে শেষ করতে হবে, সেই ফিনিশিং লাইনটা হলো বিজেপির পার্টি অফিস। বিজেপি এখন অনেক মানে বিজেপি সম্বন্ধে অনেক খারাপ কথা বলতে পারি আমি, কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে বুকে দাঁড়িয়ে বলতে হবে যে বিজেপির একটা উদার মন একটা কিছু ব্যাপারে ভালো করছে। কারণ বিজেপি বলছে যে খারাপ আলুগুলো যেই দলে, সে সিপিআইএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক, যারা খারাপ তাদের নিয়ে আমরা ভালো। তৃণমূলের তো জন্মই ওইভাবে হয়েছে। আমরা তৃণমূল পার্টিটার জন্মই তো ওইভাবে হয়েছে। মুকুলদা আজকে মদন মিত্র ফিনিশিং লাইন বিজেপি পার্টি পিজি হসপিটালের ওখানে পিজি অবাধ বার খুলে হসপিটালের রেখেছে বলছে। পয়সা না, নিয়ে লোক ভর্তি করাতো। দিলীপ এই ঘোষ মদন মিত্র দ্বারা না, হয়েছে। দিলীপ ঘোষ তৃণমূলের পার্টিটার জন্মই তো ওইভাবে। আজকে শওকত মোল্লার নামে কতগুলো মার্ডার কেস আছে। সেই শওকত মোল্লা বিধায়ক। আজকের মগরাহাটে বাচ্চা থেকে আমরা সেলিমকে ডাকাত জেনে বড় হয়েছি। সেই সেলিম আজকের হচ্ছে, সেই সেলিম হচ্ছে আজকে আমাদের সময় কম, অলরেডি আমরা সময় পেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে, আরো কিছু প্রশ্ন বাকি আছে। আমি 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 এই প্রশ্ন আর কেউ বলবে না, আমি বলে রাখছি। আপনি যেমন বলছেন অবাধ দ্বার, হৃদয় খুব বড়, বিজেপি সবাইকে ডেকে নিয়ে যায়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছে একটা মশারিও টাঙিয়ে রাখা হয়েছে, নেট টাঙিয়ে রাখা হয়েছে, ঠিক আছে, বেছে বেছে নিচ্ছে। না ওটা কথার কথা। না না আচ্ছা আচ্ছা, আমি এই প্রসঙ্গে যাবো না। কথার কথা নয়, এটা তার প্রমাণ পেয়েছে। তাহলে তো মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী এই মশারির ছাকাতেই লক্ষণ সেট বাদ গেছে। প্রীতম, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আজকের নির্বাচনী জনসভায় বলেছেন বিজেপি ফিরলে, কয়েকদিন ধরেই বলে আসছে, আমি আজকের কথাটাও বলছি, বিজেপি ফিরলে দেশে সংবিধান, তোমাকে মানে প্রীতমকে প্রশ্নটা, সংবিধান থাকবে না, বিজেপি নতুন করে সংবিধান রচনা করবে, সব ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিচ্ছে, তুমি বলো। গণতন্ত্র থাকবে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, গণতন্ত্রটা পশ্চিমবঙ্গে আদৌ আছে কি? আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি গণতন্ত্র, সব ছেড়ে দিলাম। আমি আমার ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, দুর্গাপুজোর এই যে 2018 যে দুর্গাপুজো গেল, তার আগে বারুইপুর পৌরসভায় বোর্ড মিটিংয়ে রিজুলেশনে মিটিং বুকে লেখা হলো যে প্রত্যেক পৌর প্রতিনিধি 12টা করে এলইডি লাইট পাবেন। আজকের ডেট অবধি আমি একটা অবধি এলইডি পাইনি। অন্য ডেভেলপমেন্ট তো ছেড়েই দিন, সামান্য আমার ওয়ার্ড থেকে, যেখান থেকে তো ট্যাক্স কাজ না, গণতন্ত্র ধ্বংস হবে। আমি গণতন্ত্র নিয়ে কথাটা বলছি। তাহলে সেই গণতন্ত্রে আমার ওয়ার্ড থেকে ট্যাক্স কালেক্ট হচ্ছে, অথচ আমি আজ পর্যন্ত একটা এলইডি পেলাম না। সেখানে তাহলে কি গণতন্ত্র আছে? আপনি কি সহমত? বিজেপি, আমি সিপিএম এর প্রতিনিধির কাছে যাবো, হতে পারে আপনি তৃণমূলের বিরোধী, হতেই পারে রাজনৈতিকভাবে নীতিগতভাবে তৃণমূলের বিরোধী, কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটার সঙ্গে আপনি পার্টিকুলার এই কথাটার সঙ্গে আপনি কতটা সহমত? একেবারে একমত যে রাজ্য গণতন্ত্র নেই, দেশও গণতন্ত্র নেই। কার্টুন এঁকে জেলে যেতে হয় এই রাজ্যে কার্টুন এঁকে জেলে যেতে হয়। এই রাজ্যে ভূতের ভবিষ্যৎ, সুপ্রিম কোর্ট 20+1 21 লক্ষ। এই রাজ্যে কংগ্রেস করার অপরাধে হাতটা কাটা যায়। ভবিষ্যতের ভূত, এই রাজ্যে কংগ্রেস করার অপরাধে হাত কাটা যায়। তাহলে সেইটা করছে গলার মধ্যে কই মাছ না, ঢুকে না, দেয়। না, করছেন না। এইটা বামপন্থীদের সময়, এইটাই হাওড়াতে কংগ্রেস করার জন্য হাত কাটে না, নিয়েছে। তৃণমূল পার্টিটাই করেছে যে আর সবার মুখে CPM শুনতে পারি, কিন্তু বামপন্থীদের মুখে গণতন্ত্রের কথা শুনবো না। তৃণমূল পার্টিটাই হয়েছে তো, তৃণমূল পার্টিটাই হয়েছে কংগ্রেসের ভ্রষ্টাচার আর সিপিএম এর অত্যাচার। এই দুটো কম্বিনেশন থামাবো। কংগ্রেসের থেকে ভ্রষ্টাচার শিখেছে আর সিপিএম এর থেকে অত্যাচার শিখেছে, শিখে তৃণমূল পার্টি গঠিত হয়েছে। নৈতিক দায়িত্ব। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন আজকে, বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলায় আপনারা মানে সিপিএম এবং বিজেপি এবং কংগ্রেসও সবাই বড় বড় রসগোল্লা পাবেন, মানে বিগ জিরো। আমি প্রথমে আপনার কাছ থেকে শুনবো, অল্প, আমাদের সময় কিন্তু পেরিয়ে গেছে, অল্প এক কথায় বলুন এটা কি বলতে চাইছেন? উনি ওনার পক্ষ থেকে ওখানে বলছেন, ওনার একটা আবেগ থেকে বলছেন,
42টা সিট নিয়ে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, দেশের প্রধানমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হওয়ার শখ মিটে গেছে, এবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছে। মুখ্যমন্ত্রী সবাই ডাহা ফেল, আপনি যে কোনো প্রশ্নে যান ডাহা ফেল, যদি বলেন যে ঋণের প্রশ্নে যান ডাহা ফেল, একেবারে 50 বছরের ঋণকে 6 বছর। আমি জিজ্ঞাসা করেছি ফলত আপনারা বড় রসগোল্লা পাবেন, কি বলবেন? আমি প্রীতম আসবো, কি পাবেন? উনি ওনার জায়গায় কটা সিট পাবেন? আমি আবারও বলছি, কটা সিট পাবেন? এটা হোক, এবং এই হক রাজ্য সরকারের ওনার থাকা উচিত। যেভাবে 2011 বিধানসভা নির্বাচনে তৎকালীন রাজ্য সরকার, 2009 লোকসভা নির্বাচনে তৎকালীন রাজ্যের পরিচালিত সরকারের ছিল, সেই হক নিয়ে এবারে নির্বাচন হোক, সেই নির্বাচন বুঝিয়ে দেবে নির্বাচনে 23 মে আসলে বিগ জিরোটা কাজ। মানে বলছেন অনিল বসুর সময় যেরকম নির্বাচন, এখন এরকম অনিল বসুর সময় যেরকম নির্বাচন হতো এখন সেরকম বলুন না, এক্স্যাক্টলি বলুন না যে এতটা পাবো। না, আমরা ওইভাবে 5, 10, 2, 3 আমরা ওইভাবে নির্বাচনে বিচার করি না। নির্বাচনও লড়বেন, নির্বাচনও বিচার করবেন। বলছে উনি বলছে মানুষই বিগ জিরো দেবে, মানুষই রসগোল্লা দেবে বলছে। তাতে ওনার ভাগ্যে কষ্ট আগামী দিনে লিখছে প্রীতম বিগ জিরো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বিগ জিরো। একটাই কথা বলতে চাই, 2011 সালে বিধানসভা ভোটের সময় যখন বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাচ্ছেন, তখনও উনি বলেছিলেন যে আমরা মেজরিটি নিয়েই আসবো, এবং সব জায়গাতেই তাই বলা হয়েছিল। সেই ভ্রান্ত ধারণায় এখনকার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী চলছেন। আমাদের এখন আসন পাওয়ার থেকে মেন হয়ে গেছে যারা বলছেন যে 42-এ পাবেন, এটা সান্ত্বনার জন্য বলছেন। এখন তারা ভাবছেন আমরা কটা রাখতে পারবো, যে 34টা পেয়েছিলাম তার মধ্যে কটা রাখতে পারবো, এখন তাদের আসন। বাকি আমরা আমাদের ধারণা আমাদের 23টা আমাদের সর্বভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহজি বলে গেছেন 23টা আমরা পশ্চিমবঙ্গ থেকে পাবো। আমরা আশাবাদী আমরা পশ্চিমবঙ্গ থেকে 23টা কেন, এখন যা সিচুয়েশন আরো বেশি পাবো, বেশি পাবো। একদম অনুষ্ঠান শেষ করবো। আমি মৃত্যুঞ্জয়দার কাছেও আসবো, অনুষ্ঠান শেষ করবো। এখানে কংগ্রেসের প্রতিনিধি আছে, আমাদের এখানে নেই, কিন্তু আরএসএসের সঙ্গে কংগ্রেসের একটা যোগ বলা হচ্ছে যে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কে আরএসএস সমর্থনে জিতবেন, বহরমপুরের অধীর চৌধুরী আরএসএস সমর্থনে জিতবেন। মুখ্যমন্ত্রী একদম অভিযোগ করছেন। যেহেতু কংগ্রেসের প্রতিনিধি নেই, আমি এই প্রশ্নটায় বেশি যাব না, কিন্তু আমি আপনাকে বলছি সমীরদা, মোহাম্মদ সেলিম এখানে সিপিএম করেন, দিল্লিতে গিয়ে আরএসএস করেন, দিল্লিতে গিয়ে বিজেপি করেন, এরকম অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী আগের মিটিংয়ে। কি বলবেন? 1,500 কিলো বাচ্চার ওজন, ধর্মের নাম যৌন ধর্ম যদি বলতে পারেন, 1,500 কেজি যদি বাচ্চার ওজন বলতে পারেন, একটা বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে ওনার এইটা তার সাথে একেবারে একই বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই। আরএসএস মৌলবাদী, বিজেপি করেন, দিল্লিতে গিয়ে তো বললাম, আমি বলে দিলাম ওই উদাহরণের সাথে এটা মিলিয়ে নেবেন। 1,500 কেজি যদি একটা বাচ্চা, আমি সমীরবাবু 1 মিনিট বলতে পারি, থেকে বেরিয়ে যাওয়া ভুলটা ভুল হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে জঙ্গিপুর থেকে আমাদের প্রার্থী মাহফুজা খাতুন জিততে চলেছেন, ওই জন্য উনি এখন জিতবে। এটা না, জঙ্গিপুর মোহাম্মদ সেলিম তো রায়গঞ্জ, জঙ্গিপুরে যেহেতু অভিজিৎ ব্যানার্জির কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে উনি বুঝতে পেরেছেন যে মাহফুজা খাতুন এখানে জিততে চলেছেন। এই জন্য একটা অপপ্রচার করা, যাতে আরএসএস এর সঙ্গে কংগ্রেসের একটা লিঙ্ক করা, যাতে এটা বললে যদি কোনোভাবে তৃণমূল কোনোভাবে বেনিফিট পায়। এছাড়া উনার যুক্তির কোনো খাটে না। এটা সবাই জানে যে সর্বভারতীয় দলে আরএসএস কংগ্রেস কখনোই এক ছিল না, এক হবে না। জনসংঘ তৈরি হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরুর মন্ত্রিসভা থেকে মন্ত্রিত্ব ছেড়ে চলে এসেছিলেন এই একটিই কারণে, এবং 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টি তৈরি হয় একটিই কারণে, যে সঙ্গ করলে পার্টি করা যাবে। এই কারণে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে। একটা কথা লাইভে বলা উচিত, ধর্মের জায়গা থাক, আবারও অনুরোধ করব, ধর্মকে নিয়ে এসে বা এই ধরনের মৌলবাদী এইসব ব্যাপার এনে রাজনীতিতে না, রাজনীতি করছে বিজেপি করছে, তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি একদম ভুল করছে। কখনোই মুসলিম ধর্মের যদি আমরা এখানে লাইভ শোতে এসে বাচ্চাদের মতো ঝগড়া করলে তো হবে না। না, বিজেপির একটাই বলতে দিতে হবে, উনি তো বললো, এবার আমাকে বলতে দিতে হবে। বিজেপির যে অষ্টদল আছে, সেই অষ্টদল তার মধ্যে একটা হচ্ছে সর্বদল সমভাব। এখানে আমাদের একটাই প্রশ্ন, আজকে তুমি যদি হজে যাওয়ার সাবসিডি দাও, তাহলে অমরনাথ যাত্রার ট্যাক্স নিচ্ছ কেন? বক্তব্য রাখার জন্য মৃত্যুঞ্জয়দাকে বলতে বামেদের পক্ষ থেকে সমীরদা বলেছেন ধর্ম নিয়ে বিজেপি
তৃণমূল দুজনেই রাজনীতি করছে, মানে মেরুকরণ করছেন। বিজেপির উত্তর উনি দেওয়ার চেষ্টা করেছেন প্রদীপদা। এবারে আপনি বলুন যে আপনি এটাকে কিভাবে জবাবটা এরকম, আপনি কি আপনার যুক্তিটা কি? এবং আপনাকে একদম শেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান শেষ করব, এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী যেটা বলছে, আপনারা যদি কোনোভাবে কেন্দ্রীয় সরকারে আপনাদের সমর্থন থাকে বা আপনারা ক্ষমতায় আসতে পারেন কোনোভাবেই, যদি কেন্দ্রীয় সরকারে তৃণমূল কংগ্রেস থাকে, তাহলে এনআরসি নিয়ে আপনাদের পদক্ষেপ কী হবে? প্রথমে ধর্মটা বলে নিন, তারপর এনআরসি বলে নিন। দেখুন, ধর্ম নিয়ে যদি তৃণমূল কংগ্রেস রাজনীতি করে থাকে, ধর্ম নিয়ে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কি প্রচার করা হচ্ছে যে আমরা একটু মানে মুসলিম ধর্মকে সাপোর্ট বেশি করছি, এই তো আমাদের এগেনস্টে বিজেপির প্রচার বা বামপন্থীদের প্রচার। আচ্ছা, একটা রাজনৈতিক মিছিল হচ্ছে, উনি বললো যে বিজেপি কোনোদিন ধর্ম নিয়ে প্রচার করছে না, ধর্ম নিয়ে রাজনীতি করছে না। বিজেপির এমন একটা মিছিল হয়নি যেই মিছিলে জয় শ্রীরাম বলে স্লোগান হয়নি। ভারতবর্ষের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে কোনো রাজনৈতিক দল, যে কোনো দেশে, বামপন্থীদের সাথেও আমাদের অনেক মতপার্থক্য, অনেক লড়াই থাকতে পারে, কিন্তু কোনো দল আজ অব্দি আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখিনি যে আমরা দুর্গা ঠাকুরকে পুজো করেছি, বলো দুর্গা মাই কি জয়, এইটা বলে আমরা রাজনৈতিক মিছিল করিনি, পশ্চিমবঙ্গের বুকে দেখা হয়নি। আমরা এই যে আপনার বলার সময় আমি বলিনি, আমায় বলতে দিতে হবে। তারপরে এইবার কোনো রাজনৈতিক, আমরা যদি মুসলিমকেও বেশি বলে থাকি, আমরা ধরে দিলাম জয় বলো দুর্গা মাই কি জয় বললাম না, বা শীতলা মাই কি জয়ও বললাম না। আমরা তো মুসলিমের জন্য হায় হাসান হায় হুসেন বলেও তো আমরা মিছিল নিয়ে যাইনি, তৃণমূলের পতাকাটা কাঁধে নিয়ে হায় হাসান হায় হুসেন আল্লাহু আকবার বলিনি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি কোথায় করছি? ধর্ম নিয়ে রাজনীতি কোথায় করছি? আমাদের মুখ্যমন্ত্রী সে দুর্গাপুজোকে একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, আমরা সেইটাকে নিয়ে আমরা কার্নিভাল করেছি। আমাদের মুখ্যমন্ত্রী বলে যে ধর্ম যার যার নিজের, উৎসব সবার, এটা আমাদের স্লোগান। একদম সব ধর্মকে গুরুত্ব দেন। এনআরসি নিয়ে বক্তব্য, এনআরসি নিয়ে আমার বক্তব্য, আমাদের নেত্রী যেটা আমাদের বলেছে সেইটা দেখুন। আমি একজন, আমার পূর্বপুরুষ আমার দাদু ওপার বাংলা থেকে এসছে, আমরা ওপার বাংলা থেকে আসার পরে এইখানে এসেছি, আমি একজন বাঙাল, এটা বলতে আমার গর্ববোধ হয়, আমার কোনো এতে পূর্ববঙ্গের লোক, তো আমরা পূর্ববঙ্গের লোক, আমরা এখানে এসছি, আমার জন্ম ক্যালকাটা মেডিকেল কলেজে, আমি কলকাতায় জন্মেছি, আমার বার্থ সার্টিফিকেট আছে, আমার সমস্ত কিছু আছে। এইবার যদি যেটা আসামে হচ্ছে, বাঙাল খাদাও বাঙালি খাদাও, এইভাবে তো হতে পারে না। যার কাছে নিজস্ব আইডেন্টিটি আছে, যে ভারতবর্ষের নাগরিক শুধুমাত্র ভোট দেওয়ার জন্য বলছে ওপার বাংলা থেকে, বিজেপি বলছে ওপার বাংলা থেকে, আসামে বলছে ওপার বাংলা থেকে যদি হিন্দু আসে তাহলে আমরা তাদের হিন্দুদেরকে আমি বলেছি হিন্দুদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে না, মুসলমান হলে অনুপ্রবেশকারী, মুসলিম যারা মুসলিম ধর্ম এবং তারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যারা আছেন তাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে। এবং হিন্দু সহ হিন্দু সহ আরো কয়েকটা ধর্মাবলম্বীদের বলা হচ্ছে কতজন হিন্দু শরণার্থী। আপনি কি দেখেছেন যে বাঙালি যারা আসাম থেকে বাদ গেছে তাদের আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে? আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি কদিন আগে যেটা দার্জিলিংয়ে কার সঙ্গে মিটিং করলেন, সেখানে দাঁড়িয়ে বলে গেছেন যে কোনো হিন্দু শরণার্থী, সে হিন্দু হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের অবশ্যই আমরা ভারতবর্ষের বুকে রাখবো। কিন্তু আপনার এখানে এনআরসিটা বুঝতে হবে, আজকের শুধুমাত্র সুযোগ নেওয়ার জন্য আমি ভারতবর্ষে এসে থাকবো, এনআরসি নিয়ে প্রথম সুবিধা চেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, যখন আমাদের যখন এটা জানি এনআরসি নিয়ে প্রথম পার্লামেন্টে শেষ করব, আমরা জানি এই অনুষ্ঠান যদি সারাদিন ধরে চালিয়ে যাই সেটাও তার জন্য সময় কম হয়ে যাবে। এরকম অনুষ্ঠান সারাদিন ধরে আমাদের দর্শকরাও দেখছেন। আমি একদম শেষ করার আগে আমি আপনাকে বলছি, এনআরসি নিয়ে বামেদের কোনো মুভমেন্ট সেভাবে নজর পড়ছে না কেন? এনআরসি নিয়ে আমাদের মুভমেন্টই তো একমাত্র আছে, অন্য রাজনৈতিক দল তাদের মুভমেন্ট কিছু আছে বলে আমরা মনে হয় না। আমাদের যা পার্টি না কোথায় আমি জানতে চাই, কোথায় মানে মিস্টার ইন্ডিয়ার মতো আসামে হচ্ছে এনআরসি নিয়ে মমতা ব্যানার্জি আসামে বাধা পেয়ে গেল, কেউ নেই তার আসামে, একমাত্র বামপন্থীদের প্রতিনিধিও আছে। পঞ্চায়েত নির্বাচনে হাসে হাসে শুধু টকঝাল কথা বললে হবে না, পয়েন্ট টু পয়েন্ট চোখে চোখ রেখে কথা বলছি। আসামে আপনাদের কিছু নেই, তৃণমূল পার্টি অফিসে বসার একটা লোক পাওয়া যায় না, বামপন্থীরা গেছে, বামপন্থীরা তো সারা ভারতবর্ষ জুড়ে আছে, কিন্তু বামপন্থীরা সরকার গঠনে ভূমিকা নেয়। আমি সমীর দাকে এটা অনুচ্ছেদ
মৃত্যুঞ্জয়বাবু এক মিনিট আমি সমীর বাবুকে এখানে একটা কথা সোমনাথবাবু একটা কথা বলতে চাই, বামপন্থীরা যে ধান্দাবাজ নয় তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমি আজকে আমার জায়গায় একটা টাউন স্কুল হবে বলে 10 কাঠা জায়গা একটা টাউন স্কুল হবে বলে বামফ্রন্টের আমলে ফলক কথা হয়েছিল। আমি এসে পৌর প্রতিনিধি হওয়ার পর সেই পেপার যখন নিয়ে নাড়াচাড়ি করতে গেলাম তখন দেখলাম সেটা ব্রাহ্মণের 3 নেতার নামে পার্সোনাল নামে হয়ে আছে। আপনাকে তখনকার বার করতে হবে কি ছিল, বার হয়ে আছে টাউন স্কুল নামে ফলক হয়ে আছে, সেখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা থামবো আর সম্ভব না আজকে আর সম্ভব না আজকে আর সম্ভব না। আচ্ছা আর সম্ভব এখনো ফলক কাগজ বের করুন, কাগজ পার্সোনাল নামে হয়ে আছে, পার্সোনাল নামে করে রেখেছে, অনেক ফলক পার্সোনাল নামে হয়ে আছে। সেই ফলকগুলো এখন উদ্বোধন ফলকগুলো এখন সুপ্রিয় উদ্বোধন বটগাছ তৈরি হয়ে ফলক নিচে যাচ্ছে। আমার কাছে আর সময় নেই, সমীর দা আমার কাছে আর সময় নেই, আমার কাছে আর সময় নেই, মমতা ব্যানার্জি সবুজ সাথী সাইকেল নিয়ে আপনারা বামপন্থী মিছিলে যাচ্ছেন। আমার কাছে আর সময় নেই। সমীর দা আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠান প্লিজ আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠান সংবাদ বিশ্ব বাংলায় লোকসভায় লক্ষ্যভেদ তর্ক বিতর্ক আমাদের জমে উঠেছে, কিন্তু একটা জায়গায় গিয়ে থামতেই হবে আমাদের, কারণ সময় তো আর আমাদের কথা শুনবে না। আমাদের আরও অনেক অনুষ্ঠান আছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুক সংবাদ বিশ্ব বাংলা। নমস্কার।